সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি লাস্ট মিনিট হট সাজেশনের লাস্ট ক্লাসে। বিগত কয়েকদিন ধরে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেস্টিভ কোশ্চেন এবং তার উত্তর আলোচনা করে দেওয়া হচ্ছে। আজকে যে দুটো চ্যাপ্টার রয়েছে পি ব্লক এবং রেডিও অ্যাক্টিভিটি, এখানেই আমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে। আজকে একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে দেরি হয়ে গেল। সবাইকে বলবো আপাতত সাজেশানগুলো মেমোরাইজ করে নিয়ে প্রত্যেক দিন আপাতত একটা করে মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নিন এবং মনোবলকে সক্রিয় রাখুন। একবারে ঠান্ডা মাথায় শান্তভাবে পরীক্ষা দেবেন, সবার পরীক্ষা ভালো হবে। এইটা সাজেশানের লাস্ট ভিডিও হলেও আমি আপনারা পড়াগুলো কমপ্লিট করে নিন বা রিভাইজ করে নিন। আমি সম্ভবত বৃহস্পতিবার রাতের দিকে টোটাল সিলেবাসের উপরে জিস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবার যদি প্র্যাকটিস হয়ে থাকে তাহলে এই জিস্টটা মাথার মধ্যে ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে। আর বেশি কথা বলবো না, আমরা চলে যাই পি ব্লক এবং রেডিও অ্যাক্টিভিটি সাজেস্টিভ কোশ্চেন। তবে বলবো পি ব্লক খুব বড় চ্যাপ্টার, ওখানে সাজেশান বলে তেমন কিছু হয় না, বহুত কোশ্চেন। তাও তাদের মধ্য থেকে যে কোশ্চেনগুলো থাকার সম্ভাবনা রয়েছে অল্প একটা কোশ্চেন দিয়েছি। তো আপনাদের বলবো যদি আরও বেশি কিছু কোশ্চেন করা যায় বিভিন্ন জায়গা থেকে করবেন। তবে রেডিও অ্যাক্টিভিটি থেকে পরের দিকে রেডিও অ্যাক্টিভিটি রয়েছে এই ভিডিওতে, সেখানে কিন্তু যে কোশ্চেনগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে, পি ব্লক থেকেও থাকার সম্ভাবনা রয়েছে। তবে পি ব্লকের কোশ্চেন অনুযায়ী সংখ্যাটা অনেক কম, তা সেই কারণে পি ব্লকটা আরও বেশি করে পড়ার কথা বলবো। তো চলে আসি প্রথম কোশ্চেন। অ্যামোনিয়া অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? তাহলে অ্যামোনিয়া মানে NH3Cl2 সঙ্গে বিক্রিয়া করলে হবে N2 আর HCl। এবারে যেহেতু অতিরিক্ত Cl2 রয়েছে তাহলে N2 আর Cl2 বিক্রিয়া করবে, কারণ Cl2 অতিরিক্ত থাকার কারণে ওই Cl2টা হয় N2 বা HCl এর সঙ্গে বিক্রিয়া করবে, না HCl এর সঙ্গে তো বিক্রিয়া করবেই না। তাহলে N2-র সঙ্গে Cl2 বিক্রিয়া করলে যেটা তৈরি হবে NCl3। আর যদি এখানে অতিরিক্ত অ্যামোনিয়া থাকতো, তাহলে অ্যামোনিয়াটা HCl এর সঙ্গে বিক্রিয়া করে NH4Cl হতো। তাহলে আবার বলে দিচ্ছি, NH3 এবং Cl2 বিক্রিয়া করলে N2 এবং HCl উৎপন্ন হয়। যদি Cl2 অতিরিক্ত থাকে Cl2 N2-র সঙ্গে বিক্রিয়া করে NCl3 গঠন করবে। আর যদি অতিরিক্ত অ্যামোনিয়া থাকতো তাহলে অ্যামোনিয়া HCl এর সঙ্গে বিক্রিয়া করে NH4Cl হতো। এখানে যেহেতু অতিরিক্ত Cl রয়েছে তাহলে এটার উত্তর হবে বি অপশান NCl3। চলে আসি ফ্লুরিন জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ফ্লুরিন জলের সঙ্গে বিক্রিয়া করে HF হবে, O2 হবে, তবে একটু তাপমাত্রা বেশি থাকলে O3ও হয়। সেই কারণে আমাদের যেটা সঠিক উত্তর হবে HF, O2 এবং O3। মানে HF এর সঙ্গে জলের সাধারণ অবস্থায় বিক্রিয়া বা সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করলে HF এবং O2 হয়, এবং একটু বেশি উষ্ণতায় করলে আবার O3 তৈরি হয়ে যায়। সেই কারণে আমরা তিনটাই তৈরি হবে, অর্থাৎ ডি অপশান। চলে আসি 7 কোশ্চেন। প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত, মানে গন্ধ রয়েছে কিন্তু বর্ণহীন? আমরা SO2-র গন্ধ রয়েছে, পোড়া বারুদের মতো গন্ধ হয় কিন্তু এর বর্ণ নেই, তাহলে ওটাই উত্তর হবে। আর চলে আসি NO2-র কিন্তু বর্ণ রয়েছে, বর্ণহীন গ্যাস, বাদামি বর্ণের গ্যাস, সেই কারণে SO2টাই হবে। চলে আসি 8 কোশ্চেন। এনের কোন হ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর্দ্র বিশ্লেষণ মানে জলযুক্ত হওয়া। তাহলে জলযুক্ত হওয়ার মতো কেন্দ্রীয় পরমাণু প্রান্তীয় পরমাণু যদি জায়গা থাকে যে কোনো একজনের, তাহলে কিন্তু জলযুক্ত হবে বা আর্দ্র বিস্তৃত হবে। আমরা দেখতে পাচ্ছি NCl3 N এর ফাঁকা কক্ষক না থাকলেও Cl এর ফাঁকা কক্ষক আছে, তাহলে জল আর্দ্র বিস্তৃত হবে। NI3-র ক্ষেত্রে I এর রয়েছে, Br এরও ফাঁকা কক্ষক রয়েছে, কিন্তু NF3-র ক্ষেত্রে N এরও ফাঁকা কক্ষক নাই আর F এরও ফাঁকা কক্ষক নাই, কারণ F এর হচ্ছে 2p-তে ইলেকট্রন শেষ, 2d হয় না। N এর ক্ষেত্রেও 2p-তে ইলেকট্রন শেষ, 2d হয় না। এই কারণে NF3 কখনো আর্দ্র বিশ্লেষিত হয় না। তাহলে এটাই হ্যালাইট এনের, এটা আর্দ্র বিশ্লেষিত হবে না। তাহলে 8 বি। চলে আসি 9 কোশ্চেন। প্রদত্ত কোনটি HCF6 এর আর্দ্র বিশ্লেষণে তৈরি হবে না?
তাহলে XCF6 আর্দ্র বিস্তৃত হলে যেটা তৈরি হয় মানে XCO3 তৈরি হয়, এই জেপ তো হবে। আর অসম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ হলে XCOF4 তৈরি হয়, XCO2F2 তৈরি হয়। সম্পূর্ণ আর্দ্রশন হলে XCO3 তৈরি হয়, এইচএফ তৈরি হয়। আর অসম্পূর্ণ আর্দ্রশন হলে XCOF4, XCO2F2 তৈরি হয়। কিন্তু সম্পূর্ণ হোক আর অসম্পূর্ণ হোক কখনও কিন্তু XC তৈরি হয় না। তাহলে এখানে তৈরি হবে না বললে XC। তাহলে 9-এর A। 10-এর কোশ্চেন, প্রদত্ত কোনটি এক অক্সি অ্যাসিডে পারক্স বন্ধন, এইগুলো থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। পারক্স বন্ধন মানে বন্ড ও মানে দুটা ও, সিঙ্গেল বন্ড ও যদি থাকে তাকে পারক্স বন্ধন বলা হয়। এই পারক্স বন্ধন চেনার উপায় হচ্ছে যে যেখানে অক্সিজেনের সংখ্যা জোড় নাম্বারে থাকবে, মানে যেটা হয় H2S2O8, এটার ক্ষেত্রেই হবে H2S2O8। এখানে যদি আমরা দেখি দুটো সালফারের মাঝখানে দুটো সিঙ্গেল SOOS বন্ধন রয়েছে, ওটাই হচ্ছে পারক্স বন্ধন বা SOO বন্ধন। যদি পাইরো বন্ধন বলতো, পাইরো মানে কি একটা ও মাঝখানে থাকবে, SOS। পাইরো বন্ধন যদি বলতো সেটা হবে তোমার হচ্ছে H2S2O7, কারণ তার বিজোড় নাম্বার অক্সিজেন রয়েছে। তার তিনটা যদি অক্সিজেন ভাগাভাগি হয়ে যায় তাহলে একটা অক্সিজেন কিন্তু দুটো সালফারের মাঝখানে থাকে। দুটো সালফারে যদি তিনটা অক্সিজেন হয়ে যায় তাহলে আরেকটা যে অক্সিজেন থাকছে ওটা SOS মাঝখানে। আর H2S2O8-এর ক্ষেত্রে তিনটা অক্সিজেন হয়ে যাওয়ার পর মাঝখানে দুটো অক্সিজেন থাকবে SOOS। সেই কারণে পাইরো বললে SOS বন্ধন, পারক্স বললে SOOS বন্ধন। একই রকম ফসফরাসের ক্ষেত্রেও POP বন্ধন হলে পাইরো, আর POOP বন্ধন হলে পারক্স বন্ধন। তা চলে আসি পরের কোশ্চেন, 11 কোশ্চেন। NO3- বলয় পরীক্ষার সংকেত। বলয় পরীক্ষা মানে বাদামি বর্ণের বলয় তৈরি হয়, সেই বলয়টা হচ্ছে FeH2O5 NOSO4। তাহলে প্রথম অপশানটাই হবে FeH2O5 NO2+, SO4 নাই, তাহলে হবে FeH2O5 NO2+। চলে আসি পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি ইন্টার হ্যালোজেন যৌগ অস্তিত্ব নেই। ইন্টার হ্যালোজেন যৌগ হতে গেলে মেন কথা মাথায় রাখতে হবে, কেন্দ্রীয় পরমাণু প্রান্তীয় পরমাণু থেকে আকারে বড় হবে, মানে কেন্দ্রীয় পরমাণু যে হবে তার আকারটা প্রান্তীয় পরমাণু থেকে বড় হবে। 2 নম্বর যেটা ভাইটাল, যে প্রান্তীয় মৌলের সংখ্যা 1 হবে, না হলে 3 হবে, না হলে 5 হবে, না হলে 7 হবে, মানে বিজোড় নাম্বার হবে 1, 3, 5, 7। এদের মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে সেটা ইন্টার হ্যালোজেন যৌগ হবে না। তাহলে আমরা যদি দেখি IF5 এটা 5 রয়েছে বা প্রান্তীয় মৌল, ClF3 প্রান্তীয় মৌল 3 রয়েছে, BaRCl প্রান্তীয় মৌল 1 রয়েছে, কিন্তু ICl4 প্রান্তীয় মৌল 4 রয়েছে, তাহলে ওটা হবে না। আবার একটা কথা মাথায় রাখতে হবে, কেন্দ্রীয় পরমাণু কিন্তু আকারে বড় হতে হবে। কোনো কারণে যদি অপশান দেয় FCl3, এটা কিন্তু হবে না, যদিও প্রান্তীয় মৌল 3 রয়েছে, কিন্তু A বা Cl এর মধ্যে F এর আকার ছোট, তাহলে F কেন্দ্রীয় পরমাণু হতে পারে না। তাহলে এই দুটো কথা মাথায় রাখতে হবে, এক কেন্দ্রীয় পরমাণু যে হবে তার আকার বড় হবে, আর প্রান্তীয় মৌলের সংখ্যা হয় 1 হবে, না হলে 3 হবে, না হলে 5 হবে, না হলে 7 হবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ডি অপশান। চলে 27 কোশ্চেন, প্রদত্ত কোন অ্যাসিডটি কাঁচের পৃষ্ঠতলে স্থায়ী ছাপ তৈরি করতে জন্য ব্যবহৃত হয়। তাহলে কাঁচের সঙ্গে যেই বিক্রিয়া করবে সেই ব্যবহৃত হবে। তাহলে কাঁচের সঙ্গে বিক্রিয়া করে HF, আমরা জানি HFকে কাঁচের পাতে রাখা হয় না, কারণ ওরা বিক্রিয়া করে যায়, তাহলে দাগ সৃষ্টি করতে গেলে ওই HFই ব্যবহৃত হবে। তাহলে 28 কোশ্চেন, জেননের কোন যৌগটি গঠিত হয় না। জেননের ক্ষেত্রে জেনন অক্সাইড তৈরি হয়, জেনন ফ্লুরাইড তৈরি হয়, অক্সিফ্লুরাইডও তৈরি হয়, কিন্তু জেনন ক্লোরাইড তৈরি হয় না। তাহলে এভাবে XCCl4 তৈরি হয় না, XCO3 তৈরি হয়, XCF4 তৈরি হয়, XCF6 তৈরি হয়, XCF2 তৈরি হয়, XCOF4 তৈরি হয়, XCO2F2 তৈরি হয়, জেনন ক্লোরাইড কিন্তু হয় না। তাহলে 28-এর সি। চলে আসি 50 কোশ্চেন, চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডের POP বন্ধনের সংখ্যা কত। চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডের POP বন্ধনের সংখ্যা মনে রাখবে 3। চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডের POP বন্ধনের সংখ্যা হবে 3। হ্যাঁ, আর যদি এখানে বলতো P4O10 এর POP বন্ধনের সংখ্যা কত। P4O10 এর POP বন্ধনের সংখ্যা হবে 6টা। চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডের POP বন্ধন হচ্ছে 3টা। আর যদি বলতো P4O10 বা P4O6, এখানে POP বন্ধনের সংখ্যা হবে 6টা। তাহলে একটু মাথায় রাখবে, P4O10 বা P4O6-এ POP বন্ধনের সংখ্যা হবে 6টা, আর চক্রাকার মেটাফসফরিক POP বন্ধনের সংখ্যা হবে
তিনটা। এগুলো গঠন জানলেই সব বুঝতে পারবে, কিন্তু গঠন তো এখন বলা রেখা যাবে না এই মুহূর্তে। তাহলে যাই হোক, এটা মুখস্থ করে রাখার চেষ্টা করবে। 1 নম্বর কোশ্চেন, কোন অক্সি অ্যাসিড থেকে 3টা H+ পাওয়া যায়? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অক্সি অ্যাসিড থেকে এই 3টা H+ পাওয়া যায় যদি বলা হয়, আমাদের যে ফসফরাসের অ্যাসিডগুলো যদি হয় H3PO2, এখানে দেখতে পাবো একটা OH বন্ধন থাকবে। 3টা H-এর মধ্যে একটা হবে OH বন্ধন, মানে এটা আছে একক্ষারী অ্যাসিড। আর H3PO3 ক্ষেত্রে যদি গঠন দেখি, তার 2টা OH বন্ধন থাকবে, মানে এটা দ্বিক্ষারী অ্যাসিড। আর H3PO4 যদি হয়, এটা 3টা OH বন্ধন থাকবে, এটা ত্রিক্ষারী অ্যাসিড। তাহলে গঠনগুলো জানলে সুবিধা হয়। তা যাই হোক, এখন বলে দিচ্ছি, H3PO2-তে একটা OH বন্ধন থাকবে, H3PO3-তে 2টা POH বন্ধন থাকবে, আর H3PO4-তে 3টা P-bond OH বন্ধন থাকবে। তাহলে যতগুলো OH বন্ধন থাকবে তত ক্ষারী অ্যাসিড, মানে ততগুলো H+ ছাড়ে। তাহলে এখানে 3টা H+ ছাড়বে কোনটা? H3PO4। তাহলে এইখানে একটা ত্রিক্ষারী অ্যাসিড H3PO4। তাহলে চলে আসছি 52 কোশ্চেন, লাল ফসফরাসে PP বন্ধন কোণের মান কত? বন্ধন কোণের মান মনে রাখবে 101 ডিগ্রি। আর সাদা ফসফরাস হলে মনে রাখবে 60 ডিগ্রি। সাদা ফসফরাস সক্রিয়, মানে খোলা অবস্থায় রাখা যায় না, জ্বলে যায়। লাল ফসফরাস একটু কম সক্রিয়, এটার বন্ধন কোণের মান হচ্ছে 101 ডিগ্রি। চলে আসি পরের কোশ্চেন, প্রদত্ত কোনটিতে ও বন্ধন রয়েছে? ও বন্ধন মানে সেই পারক্ষ বন্ধন। আমরা একটু আগে বলেছি পারক্ষ বন্ধন হতে হলে পারক্ষ যৌগ হবে, যার সংকেত হচ্ছে H2H2O8, মানে জোড় নাম্বারে অক্সিজেন থাকার সম্ভাবনা যেটা হবে সেটাই হবে। আরেকটা, এই কোশ্চেনটাও অলরেডি হয়ে গেছে, কোন হ্যালোজেনকে হাইড্রাসিডকে কাঁচের পাত্রে রাখা হয় না? কাঁচের সঙ্গে যে বিক্রিয়া করবে তাকে রাখা হবে না। এই জেপটা কাঁচের সঙ্গে বিক্রিয়া করে যায়, তাকে রাখা হবে না। চলে আসি পরের কোশ্চেন, পদার্থ কোন লবণটির অস্তিত্ব নেই? তাহলে এই কোশ্চেনটাও খুব ভাইটাল কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই লবণটার অস্তিত্ব নাই, আমি একটু আগে বললাম ফসফরাসের ক্ষেত্রে H3PO4 যেটা, তার 3টা POH বন্ধন থাকবে। তাহলে এখানে যেটা আমাদের অপশান আছে NaH2PO3, আর এখানে দেখো একটা Na ঢুকেছে, মানে 3টা H-এর জায়গায় একটা Na ঢুকেছে, তাহলে একটা OH বন্ধন থাকে। এই H3PO3-র ক্ষেত্রে একটা, মানে 2টো OH বন্ধন থাকে, তার মধ্যে একটা প্রতিস্থাপিত হয়েছে। NaH2PO4-এর ক্ষেত্রে তার 3টা OH বন্ধন থাকে, সেখানেও একটা H-এর জায়গায় একটা Na প্রতিস্থাপিত হয়েছে। Na3PO4-এর ক্ষেত্রে 3টা OH বন্ধন থাকে, তার 3টা OH-এর জায়গায় 3টা Na প্রতিস্থাপিত, 3টা H-এর জায়গায় 3টা Na প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এইগুলো সব পাওয়া যায়। কিন্তু দেখো Na3PO3 যেটা, এখানে কিন্তু H3PO3 যদি হতো, তার 3টা OH বন্ধন, মানে 3টা ওর মধ্যে 2টা OH বন্ধন, একটা H বন্ধন, তার 2টা OH বন্ধন রয়েছে, মানে ম্যাক্সিমাম 2টা Na প্রতিস্থাপিত হতে পারে, 3টা Na ঢুকতে পারে না। এই যে Na3PO4 হতে, মানে যোগটা যে হয়েছে, এটা কিন্তু অস্তিত্ব নেই এই কারণে, কারণ যেটা ছিল অ্যাকচুয়ালি H3, মানে Naটা যদি বাদ দিই, যদি আগে H3 ধরতাম, H3PO4 যদি ধরতাম, তাহলে H3PO3-র ক্ষেত্রে 2টা OH বন্ধন আছে, একটু আগে বলেছি 2টা OH বন্ধন থাকে। তাহলে এখানে ম্যাক্সিমাম 2টা Na প্রতিস্থাপিত হবে, যতগুলো OH থাকবে সেই Hগুলোর জায়গায় Na প্রতিস্থাপিত হবে। তাহলে সেইখানে 2টা OH থাকে বলে H3PO3-তে, তাহলে 2টা Na প্রতিস্থাপিত ম্যাক্সিমাম, কিন্তু এখানে বলেছে 3টা Na3PO3, তাহলে এটা কখনো অস্তিত্ব নাই। তাহলে Na3PO3-র অস্তিত্ব নাই, আর বাকি যে লবণগুলো রয়েছে তার অস্তিত্ব রয়েছে। চলে আসি 63 কোশ্চেন, KBr-এর জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে ব্রোমিন গ্যাস নির্গত হবে কোনটা? তাহলে ব্রোমিন এই KBr-কে যেই জারিত করতে পারবে, যেই বেশি জারক হবে, তাহলে জারক বললে আমরা কি বলবো? ফ্লোরিন বা ক্লোরিন। এখানে ফ্লোরিন নেই, ক্লোরিনটাই হবে, মানে যত অধাতু হবে তত বেশি জারক হবে। আয়োডিন তো ধাতু, সে বেশি বিজারক হবে। তাহলে জারক Cl2, তাহলে Cl2 জারিত করবে KBr-কে Br2-তে। পরের কোশ্চেন, পদার্থ কোনটি আদ্রভিষিত হয় না? একটু আগে বলেছে আদ্রভিষিত হতে গেলে কেন্দ্রীয় পরমাণু বা প্রান্তীয় মৌলের যে কোনো একটিতে অবশ্যই ফাঁকা দ্বিকক্ষক থাকতে হবে। NF3 ক্ষেত্রে কোনো ফাঁকা দ্বিকক্ষক নাই, N-এরও নাই, ফ্লোরিনও নাই, তাই এইখানে আদ্রভিষিত হবে না। চলে আসি পরের কোশ্চেন, বোরাক্সকে তীব্রভাবে উত্তপ্ত বলে কি উৎপন্ন হয়? বোরাক্সকে তীব্রভাবে উত্তপ্ত হলে বোরাক্স বিট তৈরি হয়, আর সেই বোরাক্স বিটের সংকেতটা ভালো করে মনে রাখবে, NaBO2 + B2O3। বোরাক্সকে যখন উত্তপ্ত করা হয়, বোরাক্স প্রথমে খইয়ের মতন, মানে খইয়ের মতন ফুলে যায়, ফুলে গিয়ে গলে যায়, দিয়ে স্বচ্ছ গুটিতে পরিণত হয়ে যায়, যাকে আমরা বোরাক্স বিট বলি। আর সেই বোরাক্স বিটের সংকেত হচ্ছে NaBO2 + B2O3, মানে ডি অপশান 13। চলে আসি নিডোবোরেন। এই বোরেন ডাইবোরেনের যে ভাগগুলো হয়, নিডোবোরেন, অ্যারাকনোবোরেন। নিডোবোরেন হচ্ছে BnHn+4, নিডোবোরেন হচ্ছে BnHn+4, আর অ্যারাকনোবোরেন হচ্ছে BnHn+6।
BnHn+6। তাহলে আমাদের যদি নিডোবোরন চলেছে তাহলে তার বোরনের থেকে হাইড্রোজেনের সংখ্যা 4 বেশি হবে। তাহলে আমরা যদি দেখি বি অপশান হবে B10H14। তাহলে 10 যদি হয় তাহলে 10 আর 14, তাহলে ওটাই হবে নিডোবোরন। আর 1 নম্বরের হতে গেলে N+6 হবে, মানে বোরনের সংখ্যা থেকে হাইড্রোজেনের সংখ্যা 6 বেশি হবে। তাহলে 14 বি। চলে আসি সিলিকেট যৌগগুলির মূল গঠন কোনটি? সিলিকেট যৌগগুলির মূল গঠন হচ্ছে SiO4 4- থাকবে। SiO4 মানে যাদের SiO4 4- থাকবে তাকে সিলিকেট যৌগ বলা হয়। একটা SiO4 4- থাকে অর্থ সিলিকেট বলা হয়। দুটা SiO4 থাকে তাকে পাইরোসিলিকেট বলা হয়। আর অনেকগুলো থাকে তাকে সংবৃত্তকার সিলিকেট বলা হয়। তাই যাই হোক, সিলিকেট হতে গেলে SiO4 4- থাকতে হবে। পরের কোশ্চেন, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় প্রতিষেধক হিসেবে কী ব্যবহৃত হয়? কার্বন মনোক্সাইড কী করে? আমাদের হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে, যার কারণে অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যুবন্ধ হতে পারে। তাই সেই কারণে আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার লাগাতে হয়। কারণ কোনো কারণে যদি কার্বন মনোক্সাইড বাতাসে বেশি হয়ে যায়, যদি এই সমস্যা তৈরি হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার লাগাতে হয়। আর অক্সিজেন সিলিন্ডারে সম্পূর্ণরূপে অক্সিজেন থাকে না, 95% অক্সিজেন এবং 5% কার্বন ডাইঅক্সাইড থাকে, যাকে কার্বোজেন বলা হয়। তাই কার্বোজেন ব্যবহৃত হয়। তাহলে এই হচ্ছে 33-এর ডি কোশ্চেন। চলে আসি এবারে রেডিও অ্যাক্টিভিটি কোশ্চেন। রেডিও অ্যাক্টিভিটি কোশ্চেন আমরা এতেও আলোচনা করেছি মক টেস্টগুলোতে। তাহলে সেই কোশ্চেনগুলোর মধ্যে সাজেস্টিভ কোশ্চেনগুলোই আমরা তুলে দিয়েছি। প্রথম কোশ্চেন হচ্ছে, এরকম একটা বিক্রিয়া থেকে আঘাতকারী কণা বা উৎপন্ন হওয়ার কণা জিজ্ঞেস করতে পারে। এটাই সবাই জানে যে ভর সংখ্যার যোগফল বাম দিকে এবং ডান দিকে সমান হবে, মানে মান সমান হবে। আর পারমাণবিক সংখ্যা মানে নিচের সংখ্যাটারও কী হবে, বাম দিকে বিক্রিয়ার বাম দিকে এবং ডান দিকে সমান হবে। তো এটা ব্যালেন্স করে দেখে নিলেই পেয়ে যাবে। তাহলে আমরা যে বিক্রিয়াটা দেওয়া আছে 14, উপরে নাইট্রোজেনের ভর সংখ্যা 14, আর ডান দিকে যে দুটো যৌগ মানে মৌল দেওয়া আছে তার 14 × 15। তাহলে নিশ্চয়ই যে আঘাতকারী কণা হবে তার ভর সংখ্যা কিন্তু 1 থাকবে মাথায়। আর পারমাণবিক সংখ্যা কত হবে? নিচের বাম দিকে হচ্ছে 7 আর ডান দিকে হচ্ছে 7। তাহলে নিচের পারমাণবিক সংখ্যা সমান রয়েছে, মানে যে আঘাতকারী কণা তার পারমাণবিক সংখ্যা থাকবে না, ভর সংখ্যা 1 থাকবে। এ হয় যেটা নিউট্রন হয়, নিউটনের 0N1 হয়, তাহলে ওটাই হবে নিউট্রন কণা হবে। তাহলে 1-এর হবে বি। চলে আসি পরের কোশ্চেন, 4n+2। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সারি 4টা হয়, 4n+2 হয়, 4n+1 হয়, 4n+3 হয়, আর 4n হয়। 4n হলে থোরিয়াম সারি, 4n+1 হলে তোমার নেপচুনিয়ান সারি, আর 4n+2 হলে ইউরেনিয়াম সারি, আর 4n+3 হলে অ্যাক্টিনিয়াম সারি। তাহলে আমাদের শুধুমাত্র সিলেবাসে 4n+2 সারিটাই রয়েছে। তাহলে 4n+2 সারি বলতে আমাদের চেনার উপায় হচ্ছে যে এই সারির যতজন মৌল রয়েছে, রেডিওঅ্যাক্টিভ মৌল রয়েছে, সবারকে 4 দিয়ে ভাগ করলে, ভর সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগফলের সঙ্গে আরও 2 যোগ বা 2 বিয়োগ থাকবে। ভাগফলের সঙ্গে 2 যোগ বা 2 বিয়োগ, মানে 4-এর গুণিতকের সঙ্গে হয় 2 যোগ বা 2 বিয়োগ থাকবে। তাহলে সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি 92U238 হবে, কারণ ভর সংখ্যা যদি 238 হয় তাকে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 3 6 4 9 36, মানে 2 অবশিষ্ট থাকছে। তাহলে 92U238 প্রথমটা মানে শুরু স্টার্টিং রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, আর শেষটা হবে 82Pp206। কেন 206 হবে? এই কারণে দেখো 4 দিয়ে ভাগ করো, 4 5 20, 4 1 4, 2 অবশিষ্ট থাকছে। কিন্তু যেটা 208 সেটা কিন্তু 4n সারি হয়ে যাবে। তা সেই কারণে 92U238 এবং 82Pp206 সেটাই হচ্ছে 4n+2 সারির প্রথম এবং শেষ মৌল। প্রথম মৌল হচ্ছে 92U238, শেষ মৌল হচ্ছে 82Pp206। আর যদি 4n সারি হতো তাহলে থোরিয়াম দিয়ে শুরু হয়, আর তার ক্ষেত্রে আমাদের 82Pp208 হবে। তো সেগুলো যেহেতু নেই সিলেবাসে আমরা আলোচনা করছি না, তাহলে একমাত্র 4n+2টাই ভালো করে দেখবে। আর চেনার উপায় হচ্ছে কি, এইভাবে যে ভর সংখ্যা দেওয়া থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবে। 4 দিয়ে ভাগ করার পর যদি দেখা যায় 2 অবশিষ্ট থাকে তাহলে বা 2 থাকে, তাহলে আমরা 4n+2 বলবো। আর 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে 4n সারি বলবো। আর 4 দিয়ে ভাগশেষ করার পর যদি 1 ভাগশেষ থেকে থাকে 4n+1 সারি বলবো। 4 দিয়ে ভাগ করার পর যদি 3 অবশেষ থেকে যায় তাকে আমরা 4n+3 সারি বলবো। তাই এই হচ্ছে আমাদের সারি। চলে আসি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্রিয়া কৌশলে নির্ণয়ে যে আইসোটোপ ব্যবহৃত হয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ক্ষেত্রে হলে আমাদের কার্বনের আইসোটোপ ব্যবহার করা হয়। কার্বনের আমরা যে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ সেটা হচ্ছে C14, তাহলে ওই C14টাই ব্যবহার করা হবে। আর পৃথিবীর বয়স নিলে ইউরেনিয়াম, কোবাল্টের মানে ক্যান্সারের চিকিৎসায় কোবাল্ট-60, আয়োডিন গলগণ্ড রোগের চিকিৎসায় I131। তো এইগুলো কিছু মনে রাখার চেষ্টা করে রেডিও অ্যাক্টিভ আইসোটোপগুলো, যেগুলো কী কী কাজে লাগে ব্যবহার, তাহলে সবাই আমরা আলোচনা করা হয়েছে এর আগেও। চলে আসি পরের কোশ্চেন, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 140 দিন, তাহলে 560 দিন পর 1 গ্রাম মৌলে কত গ্রাম পরিণত হবে?
তাহলে অর্ধায়ু যদি 140 হয় তাহলে 560 দিন মনে হচ্ছে 4টা অর্ধায়ু হয়ে যাবে। 560কে দিয়ে 140 দিয়ে ভাগ করে 14×4 = 56, মানে 4টা অর্ধায়ুকাল পেরিয়ে যাবে। তাহলে 4টা অর্ধায়ুকাল পেরিয়ে গেলে তাহলে কত থাকবে? তাহলে এক যদি 2n যদি 1/2n যদি করি তাহলে হবে 2^4, মানে 2×4 2×16, তাহলে 1/16 গ্রাম পরিণত হবে। তাহলে আমাদের 4টা অর্ধায়ু আর অর্ধেক করে হয়ে যাচ্ছে, অর্ধায়ুকাল মানে অর্ধেক করে হয়ে যাচ্ছে, তাহলে হাফ মানে 1/2n করলে 1/16। আর অবশিষ্ট চাইলে 1 থেকে বাদ দিয়ে দেবো, আর যখন যদি অবশিষ্ট চায় তাহলে 1 থেকে 1/16 বাদ দিলে বাকিটা থাকবে 15/16 হবে। চলে আসি 5-এর কোশ্চেন। 0.1 mu ভরত্রুটি হলে কত শক্তি উৎপন্ন হবে? যখন এই নিউক্লিয় সংযোজন বা বিভাজন হয় তখন ভরত্রুটি ঘটে, আর ভরত্রুটি হলে সেটা শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে সে ভরত্রুটি হওয়ার যেটা আমরা আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী আমরা পেয়েছি যে 1 AMU যদি ভরত্রুটি হয় সেটা 931 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। 1 AMU ভরত্রুটি হলে 931 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। তাহলে আমাদের যেহেতু 0.1 mu বলেছে, তাহলে 1-এর 10 দিয়ে ভাগ করে 931কে 10 দিয়ে ভাগ করে দেই, হয়ে যাবে 93.1 মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ ডি অপশান, 5-এর ডি। চলে আসি 6-এর কোশ্চেন। একটা পরিবর্তন দেওয়া আছে 92U238 থেকে 82PB206 কতগুলি আলফা এবং বিটা রশ্মি নির্গত হয়েছে। এটা চেনার উপায় কি? তাহলে তোমাকে ভর সংখ্যার পরিবর্তন দেখতে হবে। তো ভর সংখ্যা ছিল 238, হয়েছে 206, তাহলে পরিবর্তন 32। আর আলফা বেরোলে কত ভর সংখ্যা কমে? 4 কমে। বিটা বেরোলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে শুধুমাত্র ভর সংখ্যার পরিবর্তন হয় আলফার জন্য। তাহলে আলফা বেরোলে যদি 4 ভর সংখ্যা কমে তাহলে কটা আলফা বেরিয়েছে? তাহলে 32কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 8টা আলফা বেরিয়েছে। যেহেতু ভর সংখ্যার পরিবর্তন শুধুমাত্র আলফার জন্য হয়, বিটার জন্য বাড়ে না, কমে না, তাহলে 4 কমে আলফা বেরোলে, একটা আলফা বেরোলে, তাহলে আলফার বেরোনোর সংখ্যা হবে 32কে 4 দিয়ে ভাগ করলে 8টা। এবার এই 8টা আলফা কণা বেরিয়ে যাওয়া গেলে তাহলে পাউনির সংখ্যা 16 কমে যাওয়ার কথা, কারণ একটা আলফা বেরোলে পাউনির সংখ্যা 2 কমে, তাহলে 16 কমে যাওয়ার কথা। তাহলে 92 থেকে যদি 16 কমে যায় তাহলে 76 হওয়ার কথা ছিল, যে অবশ্যই যে মৌলটা 76 পাউনির সংখ্যা হওয়া উচিত ছিল, কিন্তু পাউনির সংখ্যা 76 নেই, হয়ে গেছে 82। তাহলে 6 বেড়ে গেছে কেন? কারণ আমরা জানি বিটা বেরোলে পাউনির সংখ্যা 1 করে বাড়ে, একটা বিটা বেরোলে পাউনির সংখ্যা 1 বাড়ে। তাহলে 6 বেড়েছে এই কারণে 6টা নিশ্চয়ই বিটা বিগত হয়েছে। তাহলে এই পরিবর্তনে 8টা আলফা এবং 6টা বিটা নির্গত হয়েছে, তাহলে হবে সি অপশান। চলে আসি 7-এর কোশ্চেন। I-131 অর্ধায়ু যদি 8 দিন হয় তাহলে 1/16 ভাগ হতে কত সময় লাগবে? তাহলে অর্ধায়ু 8 দিন, তাহলে একটা অর্ধায়ু হতে 8 দিন, 1/2 হতে 8 দিন সময় লাগবে। তাহলে 1/16 ভাগ হতে হলে 4টা অর্ধায়ু, 4 32 দিন লাগবে স্বাভাবিকভাবে, 4 32 দিন। তাহলে ভালো করে বুঝে নাও, একটা অর্ধায়ু 8 দিন, তাহলে 1/16 হয়েছে মানে 4টা অর্ধায়ুকাল পেরিয়েছে, তো 4টা অর্ধায়ু হলে 4 32 দিন লাগবে। চলে আসি 8-এর কোশ্চেন। একটি তেজস্ক্রিয় বিঘটনে কয়টি আলফা কয়টি বিটা নির্গত হলে আইসোটোপ সৃষ্টি হবে? আইসোটোপে আমরা বলবো যে একটা আলফা বেরোলে আমাদের কি হয়, ভর সংখ্যা 4 কমে, পাউনির সংখ্যা 2 কমে, আর বিটা বেরোলে ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না, পাউনির সংখ্যা 1 বাড়ে। তাহলে আমাদের আইসোটোপ মানে কি, নিচে পাউনির সংখ্যাটা একই হবে, তার নিশ্চয়ই একটা আলফা এবং 2টা বিটা বেরোলে, একটা আলফা বেরোলে 2 কমে যাবে আর 2টা বিটা বেরোলে 2 বেড়ে যাবে পাউনির সংখ্যা। তাহলে আইসোটোপ তৈরি হবে তখনই যদি একটা আলফা এবং 2টো বিটা নির্গত হয়, তাহলে বি অপশান। চলে আসে লাস্ট কোশ্চেন। নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে কোনটি সত্য নয়? তা নিউক্লিয় বিভাজন বলছে নিউক্লিয় চুল্লি এবং পারমাণবিক বোমায় ঘটে, অবশ্যই সত্য কথা। নিউক্লিয় চুল্লিতে নিউক্লিয় বিভাজন ঘটে, পারমাণবিক বোমায় নিউক্লিয় বিভাজন ঘটে। শৃঙ্খল বিক্রিয়াটি, অবশ্যই এটা শৃঙ্খল বিক্রিয়া, কারণ এখানে যে নিউট্রন কণা তৈরি হয়, নিউট্রন কণা যে আঘাত দিয়ে ইউরেনিয়ামকে বিভাজিত করা হয়, আবার সেখান থেকে নিউট্রন কণা তৈরি হয়, তারাই আবার শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে আরও বিক্রিয়া ঘটাতে থাকে, তো এইখানে শৃঙ্খল বিক্রিয়াটাও সত্য। মডারেটর হিসেবে ভারী জল ব্যবহার করা হয়, কারণ মডারেটর হচ্ছে মানে দ্রুতগামী নিউট্রনকে ধীরগামী নিউট্রনে পরিণত করতে গেলে মাঝখানে মডারেটর ব্যবহার করা হয়, সেই মডারেটর হচ্ছে জল, ভারী জল ব্যবহার করা, এটাও সত্য কথা। লাস্টেরটা হচ্ছে মিথ্যা। কেন? কারণ নিউক্লিয় বিভাজন করতে গেলে ধীর গতিসম্পন্ন নিউট্রন নিতে হবে, দ্রুত গতিসম্পন্ন নিউট্রন নিলে কিন্তু হবে না, কারণ দ্রুত গতিসম্পন্ন যদি নিউট্রন নেই তাহলে ইউরেনিয়ামকে ভেদ করে চলে যাবে, ইউরেনিয়ামকে বিভাজিত করতে পারবে না। ধীর গতিসম্পন্ন নিউট্রন নিলে ইউরেনিয়ামের সঙ্গে যুক্ত হবে, ইউরেনিয়ামের শক্তি বেড়ে গেলে তখন শক্তি সুস্থিত হওয়ার জন্য, শক্তি কমানোর জন্য ওই ইউরেনিয়ামটা বিভক্ত হয়ে যাবে, শক্তি নির্গত হবে। তাই এই কারণে
দ্রুত গতি সম্পন্ন নিউটন ব্যবহার করা হয় না, ধীর গতি সম্পন্ন নিউটন ব্যবহার করা হয় নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায়। তাহলে ওটাই হচ্ছে সত্য নয়। তাহলে এখানেই আমাদের গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন আলোচনা করা হলো। সবাইকে বলবো এই যে কয়েকদিন ধরে যে সমস্ত সাজেশান দেওয়া হচ্ছে এবং মক টেস্ট নেওয়া হয়েছে, সেই কোশ্চেনগুলো যদি ভালো করে ফলো করা যায়, এদের মধ্যেই অনেক কোশ্চেন কমন পাওয়া যাবে এবং আইডিয়া থাকলে সব কোশ্চেনই করা যাবে। আমি তাও বলবো সবাই পড়াগুলো একটু রিভাইজ বা মেমোরাইজ করে নিন। আমি সম্ভবত বৃহস্পতিবার সন্ধ্যায় সমস্ত সিলেবাসের ওপরে সমস্ত চ্যাপ্টার ধরে অল্প সময়ের মধ্যে জিস্ট ধরে একটু আলোচনা করার চেষ্টা করব, যাতে সবার মনে পড়ে যায়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।